আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময় তোমরা বাসায় থাকবা, যেভাবে সুস্থ থাকা যায় বাইরে বের হলে তোমরা সবাই মাস্ক নিয়ে বের করবা আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবা। সবসময় ভিড় থেকে একটু দূরে থাকবা। আচ্ছা, আমরা তোমাদের আজকে একটা মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তোমাদের রসায়নের যে একটা চ্যাপ্টার আয়নিক বন্ধন, সেই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা ছোট্ট একটা যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এখানে আমরা একটা অংশ দেখছি, সেটা কি? খাদ্য লবণ। এখানে খাদ্য লবণ এর কোন উপাদান দিয়ে গঠিত? আমরা অনেকে এটা জানি যে খাদ্য লবণ কোন উপাদান দিয়ে গঠিত? সোডিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে আমরা একটু দেখি, সোডিয়াম এবং ক্লোরিন দুইটা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ গঠন করে। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা কি সোডিয়াম পরমাণু আর এটা হচ্ছে একটা ফ্লোরিন পরমাণু। সেখানে কিভাবে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে এখানে দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? ফ্লোরিন পরমাণুতে। এবং সোডিয়াম পরমাণুর চারপাশে কয়টা থাকে? শেষে 8টা ইলেকট্রন। ওইদিকে ফ্লোরিনের কয়টা? 7টা। যখন সে গ্রহণ করে তখন তার কয়টা হয়ে যায়? 8টা। এভাবে তারা অষ্টকপূর্ণ করে একটা ইলেকট্রন ছেড়ে দেয় ধনাত্মক চার্জ, আর সে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ হয়, তারপর দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি করে। আচ্ছা, আমরা ঘটনাটা শেয়ার করি এখানে। সোডিয়াম এবং ফ্লোরিনের মধ্যে তাহলে যে বন্ধন সৃষ্টি হয়, কি ধরনের বন্ধন সৃষ্টি হয়? সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন। তাহলে আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে বর্ণনা করতে পারবো এবং আয়নিক বন্ধন কিরকম হতে পারে সেটা একটু ব্যাখ্যা করতে পারবো। আমরা এটা কি দেখছি? একটা পরমাণু মডেল, যেখানে ইলেকট্রনগুলো কি করতেছে? ঘুরতেছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে এটা হচ্ছে কক্ষপথ। নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথ, সেখানে ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কি ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি? 2টা ইলেকট্রন। আর দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, আমরা এখানে দুটো মৌল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ মৌল ধরে নিছি, আর একটা হচ্ছে বি মৌল। এ মৌলের ক্ষেত্রে ভিতরের কক্ষপথে 2টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন। আর অপরদিকে বি একটা মৌল আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসের চারপাশে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এবং তারপরে কক্ষপথে 8টি ইলেকট্রন, এবং তারপরের কক্ষপথে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। আমরা জানি যে কোনো পরমাণু যখন সে অষ্টক পূর্ণ করে তখন সে স্থিতিশীলতা অর্জন করে। এর ফলে এখানে এই মৌলটি যদি 2টি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার ভিতরে কক্ষপথের অষ্টক পূর্ণ হবে। অপরদিকে বি মৌল যদি তার 2টি ইলেকট্রন ঘাটতি আছে, সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এই মৌলের বি মৌলের অষ্টক পূর্ণ হবে। এক্ষেত্রে কি হবে? তাহলে এই মৌলটি 2টি ইলেকট্রন দিয়ে দেবে, আর বি মৌলটি সেই 2টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই 2টা ইলেকট্রন বি মৌলকে দেওয়ার পর সেটা বি মৌল অষ্টক পূর্ণ করছে। এক্ষেত্রে এ মৌল ইলেকট্রন দান করা, এটা কি চার্জ হচ্ছে? পজিটিভ চার্জ বা ক্যাটায়ন। ওইদিকে বি মৌলকে ইলেকট্রন গ্রহণ করার কারণে এটা হচ্ছে কি নেগেটিভ চার্জ বা অ্যানায়ন। এবং এ ও বি পরস্পরের সাথে যুক্ত হয়ে এ বি যৌগ গঠন করেছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা কি বলবো? ক্যাটায়ন বলা হয়। এক্ষেত্রে এ পরমাণুটা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ হয়েছে, তাহলে এই পরমাণুটা হচ্ছে কি ক্যাটায়ন। অপরদিকে
ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলা হয়। সেক্ষেত্রে বিমৌলটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ হয়েছে, তাই বিমৌলটি হচ্ছে একটি অ্যানায়ন। আমরা একটা ধাতু দেখি, এই ধাতুটা দেওয়া আছে কি লিথিয়াম ধাতু। এর পারমাণবিক সংখ্যা কত 3 আর ভর সংখ্যা হচ্ছে কত 6.94। আরেকটা পরমাণু আমরা কি ফ্লোরিন। আমরা জানি ফ্লোরিনটা কি একটা, ফ্লোরিনটা হচ্ছে এক ধরনের গ্যাস, তাই এটা কি পাত্রে রাখা হয়েছে। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9 আর এর ভর সংখ্যা হচ্ছে 19। আমরা লিথিয়াম এবং ফ্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাসের চিত্র যদি এঁকে দেখাই তাহলে কেমন হবে একটু দেখে নেই। এটা হচ্ছে কি লিথিয়াম পরমাণু। এর কয়টা ইলেকট্রন ছিল 3টা। 3টার মধ্যে প্রথম কক্ষপথে কয়টা থাকবে 2টা আর বাকি একটা থাকবে তারপরে কক্ষপথে। ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসের পারমাণবিক সংখ্যা কত ছিল 9। তো 9টার মধ্যে তার ইলেকট্রন 9টা। তো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে বাকি নিল কয়টা 7টা, এই 7টা ইলেকট্রন। এক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যদি লিথিয়ামের ক্ষেত্রে ধরি, সে যদি স্থিতিশীল অর্জন করতে চায় তার বাইরের কক্ষপথে হয় 8টা ইলেকট্রন লাগবে, না হলে ইলেকট্রনটা তাকে ছেড়ে দিতে হবে। যদি সে 7টা ইলেকট্রন গ্রহণ করা তার পক্ষে অসম্ভব, তাই সে কি করবে এই একটা ইলেকট্রন ছেড়ে দিবে। যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেটা কি চার্জ হয় আমরা জানি, সেটা হচ্ছে কি ক্যাটায়ন। ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে ক্যাটায়ন, অর্থাৎ লিথিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করবে। অপরদিকে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, সে 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তাই সে কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে 8 পূর্ণ করবে। আমরা একটু দেখে নেই। এক্ষেত্রে লিথিয়াম পরমাণুর 2টা এবং একটা ইলেকট্রন বিন্যাসে পাই, এবং ফ্লোরিনের কত 2 এবং 7। লিথিয়াম এবং ফ্লোরিনের পরমাণু ইলেকট্রন বিন্যাসের আমরা চিত্রটা দেখে নিলাম। লিথিয়াম ও ফ্লোরিনের মধ্যে বন্ধন গঠনের সময় কে ক্যাটায়ন এবং কে অ্যানায়ন হিসেবে কাজ করবে ব্যাখ্যা করব। সেক্ষেত্রে আমরা দেখি, আমরা তোমাদের আগেই বলছিলাম যে যে ইলেকট্রন ত্যাগ করবে সে কি চার্জ ধনাত্মক চার্জ ক্যাটায়ন হবে, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে ঋণাত্মক চার্জ বা অ্যানায়ন হবে। সোডিয়াম এবং ফ্লোরিনের মধ্যে কে ক্যাটায়ন এবং কে অ্যানায়ন হিসেবে কাজ করে। আমরা দেখি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, ফলে সেটা কি চার্জ হয় ধনাত্মক, এক্ষেত্রে সোডিয়ামটা হবে কি ক্যাটায়ন। অপরদিকে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে কি চার্জ হবে ঋণাত্মক, সেক্ষেত্রে ফ্লোরিনটা হবে এখানে অ্যানায়ন। হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি হিলিয়াম পরমাণু একটি নিষ্ক্রিয় গ্যাস, তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে 2টা ইলেকট্রন। অর্থাৎ যদি হিলিয়ামের মতো আর কারো ইলেকট্রন বিন্যাস 2 এর মতো হতে পারে তাহলে সেটা যথেষ্ট কি হবে স্থিতিশীল হবে। আর পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি নিয়ন। নিয়নের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন 8টা থাকে, যা অষ্টপূর্ণ। আচ্ছা, আমরা সোডিয়াম সম্পর্কে একটু পরিচিত হই এবং ক্লোরিন সম্পর্কে। সোডিয়ামটা হচ্ছে একটা ধাতু, সেটা নরম ধাতু, এটাকে চাকু দিয়ে কাটা যায়। আর এটা এতই সক্রিয় ধাতু যে এটা পানির উপর ছেড়ে দিলে সেটা বিস্ফোরণ ঘটে যায় বা আগুন ধরে যায়। অপরদিকে ক্লোরিন এটাও একটি সক্রিয় অধাতু, সেটার ক্ষেত্রেও এটা কি একটা গ্যাসীয় পদার্থ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে সোডিয়াম ধাতুটা কি করা হচ্ছে চাকু দিয়ে কাটা হচ্ছে, আর অপরদিকে ক্লোরিন পরমাণু এটা কিসের মধ্যে একটা পাত্রের মধ্যে গ্যাস হিসেবে কি করা আছে সংরক্ষণ করা আছে। সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি সোডিয়ামের 11 ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ মানে এখানে আর কয়টা আছে একটা তৃতীয় কক্ষপথে থাকবে। ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন। মোট কয়টা হলো 17টা পারমাণবিক সংখ্যা ক্লোরিনের 17।
সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু যদি ইলেকট্রন বিন্যাস এবং গঠন চিত্র দেখি এরকম আকার পাওয়া যাবে। আশা করি সবাই এই ইলেকট্রন বিন্যাসের গঠন চিত্রটা সবাই পারবা। আমরা পরবর্তী অংশ দেখি। এখানে কি করতেছে যে সোডিয়াম পরমাণু থেকে ইলেকট্রন একটা বাইরের কক্ষপথে বেশি আছে, সেইটা কি করবে ক্লোরিনকে দিয়ে দেবে। এর ফলে সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে অষ্টপূর্ণ হবে। অপরদিকে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন গ্রহণ করলে সেটাও অষ্টপূর্ণ হবে। এক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন দান করবে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। এক্ষেত্রে আমরা একটু দেখি সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে কিভাবে থাকে। আমরা জানি একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিনের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি বন্ধন তৈরি করছে, আয়নিক বন্ধন তৈরি করছে। তবে একটা আমরা যদি লবণের দানা দেখি সেখানে কি একটা সোডিয়াম একটা ক্লোরিন থাকে না, সেখানে একাধিক সোডিয়াম পরমাণু থাকে এবং একাধিক ক্লোরিন পরমাণু থাকে। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্রিস্টাল বা ক্যালাস গঠন করে। আমরা একটা ক্রিস্টাল বা ক্যালাস দেখি এরকম একটা সোডিয়ামের সাথে একটা ক্লোরিন যুক্ত না হয়ে একাধিক ক্লোরিন যুক্ত হয়, আবার একটা ক্লোরিনের সাথে একটা সোডিয়াম যুক্ত না হয়ে একাধিক সোডিয়াম যুক্ত হয়। এভাবে একটি ত্রিমাত্রিক শেপ আকৃতি বিশিষ্ট অংশ তৈরি করে এটাকে বলা হয় ক্রিস্টাল বা ক্যালাস। তাহলে আমরা বলতে পারি যে কি আয়নিক যৌগ ক্রিস্টাল বা ক্যালাস তৈরি করে থাকে। ওকে, তাহলে আমরা ক্রিস্টাল বা ক্যালাস বা দানাটা কেমন থাকে একটু দেখে নেই। এরকম লবণের দানার মতো থাকে। তো এই দানার মধ্যে একটা সোডিয়াম একটা ক্লোরিন থাকে না, একাধিক সোডিয়াম এবং একাধিক ক্লোরিন থাকে। আশা করি তোমরা সবাই আয়নিক যৌগ তৈরি কিভাবে হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করে কিভাবে, সবাই এটা বুঝতে পারছো। তোমরা বাসায় এটা করবে এবং এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা এটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।